কেন্দ্র সরকার ভর্তুকি হজ থেকে উঠিয়ে দিয়েছে, এটাকে ঠিক কীভাবে এ বিষয়ে ভিন্ন মতামত আসবে আর কি। হজ সেই সমস্ত লোকের জন্য ফরজ যাদের জন্য আল্লাহ আর্থিকভাবে তাদেরকে সেই জায়গাতে রেখেছে আর কি। আমরা কেন্দ্রীয় হজ কমিটি থেকে আমরা পর্যাপ্তভাবে ভালো কিছু আমরা সহযোগিতা পাই না আর কি। হজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগটাকে ঠিক কীভাবে কাজে লাগাতে চাইছেন আপনি? দিয়ে যেমন মানুষের খেদমতের কাজ করা, মানুষ যে কোনো অসুবিধা ছিল সেগুলোকে আরও শর্ট আউট করে দিয়ে। ব্যক্তিগতভাবে আপনি একজন ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একই সঙ্গে সাংসদ, আপনি রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হয়ে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা আপনার, অর্থাৎ আপনার ভাতা, আপনার গাড়ি, আপনার বাস, ওখানে কোয়ার্টার, এগুলো কি আপনি সুযোগ নিয়ে থাকেন? স্পষ্ট আপনাকে জানাই, কোনো রকমভাবে আমি কোনো সুযোগ আমি হজ কমিটি থেকে বা ওয়াকফ বোর্ড থেকে নিই না। কে উদ্দেশ্য হচ্ছে কি মানুষের খেদমত করব, তো আবার অনারিয়াম কিসের? তাহলে আপনি সাংসদ হিসেবে ভাতা নেন না? সাংসদ হিসেবে ভাতাটা আমি নিয়ে থাকি। সেটা ভাতার তার একটা মানে অনেক একটা হিস্ট্রি আছে আর কি। যে এয়ারলাইন্সের জন্য যে ফেয়ারটা আমি বিলের করার মাধ্যমে পরে যে পেয়ে থাকি, সেটা সবটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে, আর সব টাকাটাই আমি লিল্লাহি খাতে সাদকা জারিয়া হিসেবে আমি মানে দিয়ে থাকি। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কটূক্তি করে সে দুর্নীতির অভিযোগ তুলেছিল। একটা উদাহরণ দিয়েছিলেন যে হাজিদের, যেখানে 8,000 সাড়ে 8,000 হাজি, সেখানে অন্তত 50,000 কাপ চায়ের বিল দেখানো হয়েছে। হাজি গিয়েছে 8,000-এর মতো, আর 50,000 কাপ দেখিয়েছে, মানে বুঝতে পারছেন? মানজুরে বলে ও বেটারা ওই তো এবার দায়িত্বে আছে, ওটা দপ্তর, মানে উনাকে এখন বলবো। তো যারা হাজিদের চায়ের টাকা মেরে খায়, তারা নগরের মানুষের পুনর্বাসনের টাকা মেরে খাবে না, বিশ্বাস হয় আমার। আর যে চায়ের কাপের সংখ্যাটা তিনি বলেছেন, তাতে ওনাকে নিজেকে ভাবতে বলবো যে আপনি নিজেই ভাবুন, একজন মানুষ সারাদিনে ক কাপ চা খায়, বা তার সঙ্গে যে লোকজন থাকে তাদেরও তো চা খাওয়াতে হয়। তিনি লালগোলার তারানগরে এসে নিজের রাজনীতিটা করেছেন। পুরের সাংসদ, একই সঙ্গে ওয়াকফ বোর্ডের অন্যতম সদস্য, তার সঙ্গে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান। রাজ্য হজ কমিটির বর্তমান পরিস্থিতি ঠিক কী? প্রথমে আমি সকলকে আমার আসসালামু আলাইকুম জানাই। বর্তমানে রাজ্য হজ কমিটির অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো আর কি। 2023-এ আমাদের মাইনরিটি দপ্তর তথা আমাদের রাজ্য সরকার যে দায়িত্ব আমাকে অর্পণ করেছিলেন, 2024-এর জন্য আমি নির্বাচনের জন্য আমি সেই জায়গায় থাকতে পারিনি। আমাকে আবার রিজাইন দিয়ে সরে আসতে হয়। আবারও আমাকে দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান নিযুক্ত করে আর কি। আমরা 2025-এর যে হজ আমরা ফেজ 1 এবং ফেজ 2, দ্যাট ইজ ডিপারচার অ্যান্ড অ্যারাইভাল, আমরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। তার একটা আপনাদের সামনে আমি তুলে ধরছি বিষয়টা, এই জন্য বলছি যে এবারে গিয়ে আমি যেটা দেখলাম, আমাদের ইচ্ছে ছিল যে আমরা হাজি ভাইদের বা হাজ্জিন বোনেদের আমরা খেদমত করব। খেদমত হচ্ছে আল্লাহর ওয়াস্তে আমার পুণ্য সঞ্চয় করার জন্য আমাদের এই মনের ইচ্ছা আর কি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আর কি, যে যতটা সম্ভব আমরা সময় দেওয়ার দুই দিকে, ডিপারেচারের সময় এবং অ্যারাইভালের সময় আর কি। এবং শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখি, প্রতিদিন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী যে মানবিক হাজি ভাইদের, হাজ্জিন বোনেদের যেন কোনো অসুবিধা না হয় সেই দিকটাকে মিলিয়ে দেখার জন্য বা তিনাদেরকে শুভেচ্ছা প্রদান করার জন্য ডিপারচার এবং অ্যারাইভালে দুটোর ক্ষেত্রে রাজ্য সরকারের আমাদের মন্ত্রীরা ওনারা পৌঁছতেন আর কি, সঙ্গে বিধায়কও থাকতেন। আর রাজ্য আমাদের সরকার আমাকে চেয়ারম্যান নিযুক্ত করার ফলে আমিও সেই জায়গায় উপস্থিত থাকতে পারতাম। তাতে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও
যেমন আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, ত্রিপুরা, মণিপুর, বিভিন্ন স্টেট থেকে আর কি, নর্থ ইস্টের হাজির সাহেবরা আমাদের কলকাতা বিমানবন্দর হয়ে যেতেন। তো কলকাতা বিমানবন্দর হইতে যাওয়ার ফলে এই আমাদের দায়িত্বটা কিন্তু আমাদের রাজ্য সরকারে চলে আসে আর কি। তো রাজ্য সরকারে চলে আমাদের যে মদিনাতুল হুজ্জাজ যে ভবন, সেখানে থাকার ব্যবস্থা, তাদের মানে সব রকম থাকা খাওয়া ইত্যাদি ব্যবস্থা আমাদের রাজ্য সরকারের মধ্যে মানে করে থাকেন আর কি। তো মোটের কথা হচ্ছে এই, যে সমস্ত হাজি ভাইয়েরা পবিত্র হজের জন্য পবিত্র মক্কা শরীফে এবং পবিত্র মদিনা শরীফে যাবেন, তিনাদের যেন কোনো অসুবিধার মধ্যে না পড়েন, বা কোনো অসুবিধা যেন এখান থেকে আপ টু ডিপারচার ফ্লাইট টাইম বা ঠিক জেদ্দা থেকে তিনাদের মক্কাতে থাকার ব্যবস্থা ইত্যাদি এইসব ব্যাপারে যেন কোনো অসুবিধা না হয়, সেই দিকে দেখার যে দায়িত্ব আমাদের রাজ্য সরকার বিভিন্ন মাধ্যম করে দিয়েছিলেন আর কি। যেমন হচ্ছে হজ ইন্সপেক্টর, যেটা হচ্ছে খাদেমুল হুজ্জাজ, যেটা কেন্দ্রীয় হজ কমিটি 200 হাজি প্রতি একজন করে খাদেমুল রেখেছিলেন। এবার আমাদের সে দাবি রাখার ফলে সারা দেশ জুড়ে আর কি যে দাবিটা ছিল যে না, এই সংখ্যাটাকে আরোই করা হোক, 100 জন প্রতি একজন করা হোক। সেখানে আমরা দেখতে পেলাম যে 150 জন প্রতি একজন করে আমরা সে খাদিমুল হুজ্জাজের নামটাকে পরিবর্তন করে কেন্দ্রীয় হজ কমিটি হজ ইন্সপেক্টর নামটা রেখেছেন। তো এটা হয়েছে আর কি। এবং আমাদের যে এম্বার্কেশন পয়েন্ট যে কলকাতা হওয়ার ফলে অন্যান্য রাজ্য থেকে যেনারা হাজি ভাইদেরকে সি অফ করার জন্য ওই সমস্ত রাজ্যের মন্ত্রী থেকে, হজ কমিটির চেয়ারম্যান থেকে, সিও থেকে তিনারাও এসেছেন এবং তিনারা খুব মানে প্রশংসা করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, যে আমরা এত সুন্দর একটা জায়গাতে সমস্ত হাজি ভাইরা থাকার সুযোগ পেয়েছেন এবং যেভাবে তিনাদের লাগেজগুলোকে এয়ারপোর্টে না নিয়ে যেতে হচ্ছে না, সেটা ওই মদিনাতুল হুজ্জাজ থেকেই তার তিনাদের সমস্ত লাগেজ এয়ারপোর্ট অথরিটিকে দেওয়া হচ্ছে। পাশাপাশি যে তিনাদের যে সিট বুকিং, তাতে যে বোর্ডিং পাসটা পাওয়ার কথা, সেটাও মদিনাতুল হুজ্জাজ থেকে দিয়ে, অর্থাৎ শুধু হ্যান্ডব্যাগ নিয়ে আর বোর্ডিং পাস নিয়ে বাসে উঠে পড়লেন। শুধু তাই নয়, এর সঙ্গে অ্যাম্বুলেন্স থাকছে, এর সঙ্গে পাইলট কারও থাকছে, যে কোনোভাবে যেন রাস্তায় কোনো রকম জ্যাম না হয় বা জ্যামে আটকে না পড়ে, তার জন্য কোনো মানে পাইলট কার থাকছে। কেউ যদি কোনো অসুস্থ বোধ করেন তার জন্য অ্যাম্বুলেন্স থাকছে। তো এইসব আমাদের রাজ্য সরকার ডিপারচারের আগে আমাদের যত উইংস আছে মানে রাজ্য সরকারের, সবাইকে নিয়ে একবার নয় একাধিকবার মিটিং হয়। সেই মিটিংয়ে আমিও অংশগ্রহণ করে থাকি এবং দেখেছি যে এবং বুঝেছি, আমরা আরও চেষ্টা করছি যে কোনো প্রকারের যেন অসুবিধা না ডিপারচার টাইমে হয়, না পবিত্র মক্কা মদিনা শরীফে হয়, আর যেন নির্বিঘ্নে সুস্থভাবে হজ সম্পন্ন করে তিনারা বাড়িতে পৌঁছতে পারেন, তার ব্যবস্থাপনাটা আমরা করে জন্য এক বদ্ধপরিকর। কেন্দ্র সরকার ভর্তুকি হজ থেকে উঠে দিয়েছে, এটাকে ঠিক কীভাবে আপনি আপনার দৃষ্টিতে কি মনে হয়, এটা কি এক পেশে সিদ্ধান্ত বলে মনে হয় না? দেখুন, এ বিষয়ে ভিন্ন মতামত আসবে আর কি। এটাতে আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারের যে সামান্য ভর্তুকিটার মাধ্যমে যেটা পাওয়া যাচ্ছিল বিগত দিনে আর কি, সেটা তুলে বিমান ভাড়ায় আর কি, এছাড়া কিছু না আর কি। কিন্তু এর জন্য আমাদেরকে অনেক কিছু শুনতে হচ্ছিল। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার কথা, যে হজ সেই সমস্ত লোকের জন্য ফরজ যাদের জন্য আল্লাহ আর্থিকভাবে তাদেরকে সেই জায়গাতে রেখেছে আর কি। কাজে এটা আমার বিনা ভর্তুকিতেই আমরা ভালো আছি মনে করি।
কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে ঠিক কী ধরনের রাজ্য হজ কমিটিকে পর্যাপ্তভাবে সহযোগিতা করা হয়? না, আমরা কেন্দ্রীয় হজ কমিটি থেকে আমরা পর্যাপ্তভাবে কেন ভালো কিছু আমরা সহযোগিতা পাই না আর কি। আর তার একটা আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। যেমন দেখুন 2025-এর হজ যাত্রীরা অ্যারাইভাল মানে হজ করে ফিরে আসছেন, ঠিক ফিরে আসার মাঝামাঝি টাইমটায় দেখা গেল 26-এর জন্য তিনারা ঘোষণা করে দিলেন এবং একটা 17-18 দিনের শর্ট টাইম দিয়ে দিলেন যে এই 17-18 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। তো এই লাস্ট ডেটকে আমরা অনেক কিছু বলে কয়ে আরও এক সপ্তাহ লাস্ট ডেটটাকে বাড়িয়েছিল। তো এত অল্প সময়ের মধ্যে যে অ্যাপ্লিকেশন করা বা মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার বিষয়গুলোর জন্য আমি মনে করি কি না, এটা ঠিক হচ্ছে না। এটার জন্য সময় দেওয়া উচিত বলে মনে করি আর কি। হজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগটাকে ঠিক কীভাবে কাজে লাগাতে চাইছেন আপনি? এই যে একটা আল্লাহর মেহমান হিসাবে যাচ্ছে হজ করতে, আপনি রাজ্য হজ কমিটির চেয়ারম্যান, এটাকে ঠিক কীভাবে দেখছেন আপনি? দেখুন, চেয়ারম্যানের যে কাজ রয়েছে আর কি, সকলকে নিয়ে একটা সমন্বয় করা এবং যে উদ্দেশ্যগুলোকে সফল করা আর কি। তো সেই জায়গাতে আমি এই দায়িত্ব আমাকে যে সরকার দিয়েছে, আমি আমাদের মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই যে একটা ভালো পুণ্যের কাজ করার জন্য তিনি আমাকে একটা জায়গা করে দিয়েছেন এবং এই জায়গার মধ্যে দিয়ে যেমন মানুষের খেদমতের কাজ করা, মানুষ যে কোনো অসুবিধা ছিল সেগুলোকে আরও শর্ট আউট করে দিয়ে সেটাকে যেন আগামীতে যেন তারা জিরো টলারেন্স যেটা আমরা বলে থাকি, যে কোনো যেন অসুবিধা না হয় আর কি, সেই দিকে লক্ষ্য রেখে এগোনো আর কি। ব্যক্তিগতভাবে আপনি একজন ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একই সঙ্গে সাংসদ, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান। আপনি রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হয়ে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা আপনার, অর্থাৎ আপনার ভাতা, আপনার গাড়ি, আপনার ওখানে কোয়ার্টার, এগুলো কি আপনি সুযোগ নিয়ে থাকেন? না, খুব ভালো প্রশ্ন করলেন আর কি। আমি প্রথমে জানি যে হজ কমিটিতে আসার আগে আমি ওয়াকফ বোর্ডের সদস্য হিসাবে আজও আমাকে আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের মাইনরিটি দপ্তর থেকে করেছে আর কি। এখানেও একটা অনারিয়াম আছে, দ্যাট ইজ মিটিং ফিজ আর কি। তো এখান থেকেও আমি স্বেচ্ছায় আমি জানিয়েছি যে কি না, আমার কোনো রকম কিছু অনারিয়াম লাগবে না। এটা ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে বললাম। এবার থাকলো হজ কমিটির চেয়ারম্যান হওয়ার সুবাদে যে অনারিয়াম পেয়ে থাকতেন বা পাওয়ার কথা, বা সেই সঙ্গে থাকার জন্য একটা কোয়ার্টার, যখন হয়তো কলকাতা গেলাম তখন থাকার জন্য একটা ব্যবস্থা করা, বা আমি কাজের জন্য কলকাতায় এখানে সেখানে বা যাওয়ার জন্য যে গাড়ির মানে পাওয়ার কথা আর কি, আমি কোনোটাই কিন্তু আমি অ্যাভেল করি না। আমি আমার নিজের ব্যক্তিগতভাবে সবটাই আমি আমার দিক থেকে করে থাকি। আমি কোনো রকমভাবে একদম মানে স্পষ্ট আপনাকে জানাই, কোনো রকমভাবে আমি কোনো সুযোগ আমি হজ কমিটি থেকে বা ওয়াকফ বোর্ড থেকে নিই না। এটা জেনে বুঝে আমি ইচ্ছাকৃতভাবে নিই না আর কি। রাজ্য সরকারের কাছে থেকে উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে কি মানুষের খেদমত করব, তো আবার অনারিয়াম কিসের? তাহলে আপনি সাংসদ হিসেবে ভাতা নেন না? হ্যাঁ, সাংসদ হিসেবে ভাতাটা আমি নিয়ে থাকি। সেটা ভাতার তার একটা মানে অনেক একটা হিস্ট্রি আছে আর কি। এই ভাতাটা যদি আপনি জানতে চান তাহলেও আমি নিশ্চিতভাবে আপনাকে একটা পরবর্তী কোনো দিনে বলবো। শুধু সাংসদ হিসেবে যে পার্লামেন্ট থেকে আমাকে স্যালারি ভাতা দিয়ে থাকেন, শুধু ওটাই নয়, আমাকে যে এয়ারলাইন্সের জন্য যে ফেয়ারটা আমি বিলের করার পরে যে পেয়ে থাকি, সেটা সবটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। আর সব টাকাটাই আমি লিল্লাহি খাতে সাদকা জারিয়া হিসেবে আমি মানে দিয়ে থাকি। আমি ব্যক্তিগতভাবে কোনোটাই
নিজের কাজে লাগাইনি আর লাগাবো না। রাজ্য হজ কমিটিতে কি কর্মীর অভাব আছে মনে হচ্ছে আপনার? পর্যাপ্ত কর্মীর অভাব? দেখুন, রাজ্য হজ কমিটিতে বিশেষ করে আর কি হজের সময় কর্মীর কিছু দরকার হয়ে পড়ে থাকে। এছাড়া মানে সেটা 3-4 মাস, তারপরে কিন্তু তেমন কাজ কিন্তু তেমন থাকে না আর কি। কারণ আমরা আমাদের এই রাজ্য হজ কমিটির মধ্যে নেই, যেটা হজ ছাড়া 12 মাসই বলতে পারা যায় হয়ে থাকে, 11 মাসই। সেহেতু এখানে কাজ বলতে পারা যায় 8 মাস তেমন কোনো কাজ থাকে না আর কি। যার জন্য যা আছে সাফিসিয়েন্ট লোক আছে, এবং কখনো কখনো হজের সময় এই কাজকে বর্ধিত কাজগুলোকে করার জন্য আমাদের লোকেদের মানে বাইরে থেকে নিয়েও হয়ে যায় আর কি। ব্যক্তিগতভাবে আপনার একটা সুনাম আছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাজনীতিক এবং সাংসদ এবং হজ কমিটির চেয়ারম্যান। আপনার একটা সততার একটা পরিচয় আছে। এরপরেও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কটূক্তি করে সে দুর্নীতির অভিযোগ তুলেছিল। এবং উনি শুধু দুর্নীতির অভিযোগ তুলেননি, উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে হাজিদের যেখানে 8,000 18,500 হাজি, সেখানে অন্তত 50,000 কাপ চায়ের বিল দেখানো হয়েছে। এই ব্যাপারটা কী বলবেন আপনি? দেখুন, ভাঙড়ের বিধায়ক সাহেব অর্থাৎ নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনাদের পরিবারকে মানে শুধু বাংলা নয়, আরও অন্যান্য বাংলার বাইরে রাজ্য থেকে ওনাদের পরিবারকে শ্রদ্ধা করে থাকে আর কি। কাজে তিনি যে মন্তব্য আমার প্রতি করেছেন লালগোলায় এসে আর কি, বা শামসেরগঞ্জে এসে, ওনার প্রথমে জানা উচিত ছিল। আমি বিষয়টা একটু খুলে বলি তাহলে আর কি। উনি বলেছেন শামসেরগঞ্জে এবং লালগোলাতে যে আমি নাকি গঙ্গা ভাঙন নিয়ে, পদ্মা ভাঙন নিয়ে সংসদে আমি একদিনও বলিনি, কিন্তু আমার কাছে সেই এভিডেন্স রয়েছে, সেই ফুটেজ রয়েছে ভিডিও মাধ্যমে, একটা নয় কয়েকদিন। আমি জলশক্তি বিভাগের মন্ত্রীর সঙ্গে দেখা করেছি, তার সেটা চিঠি এবং মিনিস্টারকে যে চিঠি হাতে দিচ্ছি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একদিন না কয়েকদিন তা বেরিয়েছে আর কি। তো উনি যে না জেনে না বুঝে এই মন্তব্য করেছেন, আমি এটা ওনার কাছ থেকে আশা করিনি আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে হজ কমিটি প্রসঙ্গে তিনি যে মন্তব্যগুলো করেছেন, তেনার আগে থেকে জানা উচিত ছিল আর কি আমাদের কতটুকু ক্ষমতা হচ্ছে ডিপার্টমেন্টের। আমরা চেয়ারম্যান হিসেবে আমি যে দায়িত্বটুকুন আমরা সবাই মিলে করে থাকি আর কি। তিনি ব্যক্তিগতভাবে আমাকে যে আক্রমণ করেছেন, আমি এটাকে মনে করি যে ওনার প্রথমে জানা উচিত ছিল যে সত্যিকারের বিষয়বস্তুটা কী আছে। উনি যেমনটা বলেছেন 8,500 হাজি গতবার গিয়েছেন, আর যে চায়ের কাপের সংখ্যাটা তিনি বলেছেন, তাতে ওনাকে নিজেকে ভাবতে বলবো যে আপনি নিজেই ভাবুন, একজন মানুষ সারাদিনে ক কাপ চা খায়, বা তার সঙ্গে যে লোকজন থাকে তাদেরও তো চা খাওয়াতে হয়, চা দিতে হয়, তো সেটা কতগুলো হতে পারে। কাজে এই যে ইকুয়েশন, সেটা উনি নিজেই মানে এটা বুঝতে গেলে বুঝতে পারতেন আর কি, কিন্তু তিনি এই ব্যাপারটা নিয়ে ভাবেননি আর কি। তিনি লালগোলার তারানগরে এসে নিজের রাজনীতিটা করেছেন। তারানগর মানুষের কথাই যে আমাদেরকে যেভাবে তিনি মানে কথা বলেছেন আর কি, সাংসদকে, বিধায়ককে, মন্ত্রীকে, উনি তো বিডিও অফিসে যেতে পারতেন, ডিএম অফিসারকে, ডিএম সাহেবের কাছে যেতে পারতেন। কি স্ট্যাটাস এদের সরকার কি মানে ভাবে করে রেখেছে, এদের কি হওয়া উচিত, কি করতে যাচ্ছে, প্ল্যান কি আছে, উনি তা তো করলেন না। শুধু মানুষের মাঝে এসে তিনি যেভাবে স্লোগান দিয়ে কথা বলে গেলেন, তো ওটা বলতে অনেকেই পারে, কিন্তু কাজটা করে কে? স্থানীয় সাংসদ বা স্থানীয় বিধায়ক, তিনারাই কাজগুলো করে থাকেন আর কি। তো নিশ্চিতভাবে তারানগরবাসীর প্রতি আমরা মানে আমরা সমব্যথী যে তিনারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর কি। তো সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে যেন আমরা পুনর্বাসনের জায়গা করে দিতে পারা যায় যত শিগগিরই,
আমাদের জেলা শাসক সাহেব পরিবর্তন হয়ে গেলেন। অলরেডি একটা আমার স্ট্রাকচার আমরা তৈরি করে আমরা এগোচ্ছিলাম আর কি। আমি কাল পরশুর মধ্যে আবারও যাব জেলায় গিয়ে দ্রুত যেন এদের সে জমি থেকে বা আবাসের বিষয় থেকে যেন তা করা হয়, সেদিকে আমরা লক্ষ্য রেখে এগোচ্ছি। আমি এই ব্যাপারটা নিয়ে ডিএম সাহেবের সঙ্গে বিগত দিনেও মিটিং করেছি। আমি এই ব্যাপারটা নিয়ে আমি পিএনআরডি দপ্তরে গিয়ে আমাদের যে মন্ত্রী সাহেব প্রদীপ সাহেব রয়েছেন, তো তিনার কাছেও আমি গিয়েছিলাম, কিন্তু ঘটনাক্রমে তিনি মিটিংয়ে ছিলেন, ব্যস্ত ছিলেন, দেখা হয়নি। আমি আবারও এই সপ্তাহে যাব আর কি, কলকাতায় গিয়ে আমি দেখা করব আর কি। তো আমাদের মাথায় রয়েছে তারানগরবাসীকে এবং আমাদের পাশের যে শেখালিপুর অঞ্চলের যে রাধাকৃষ্ণপুর যে বাসীর জন্য আমাদের যে লক্ষ্য রয়েছে কি তাদের পার্মানেন্ট বাসস্থানের ব্যবস্থা করা, সেটা আমরা করবই আর কি। ধন্যবাদ। পূবের কলম পত্রিকা এবং মুর্শিদাবাদ কণ্ঠ থেকে সাক্ষাৎকার দেওয়ার জন্য রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান এবং রাজ্য হজ কমিটির চেয়ারম্যান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান স্যার। দেখা আমিও সকলকে শুভ সন্ধ্যায় শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।